আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আজকের ভিডিওটি হবে আমার জীবনের একটি সেরা ভিডিও, এবং এই ভিডিওটি আমি করে যাব আজ থেকে 50 কিংবা 100 বছর কিংবা 200 বছর পরের দর্শকদের জন্য। যখন আমি থাকবো না, যখন আমার ঠিকানা হবে কবর, তখন এই ভিডিওগুলো দেখবেন, অনেকে বুঝবেন আমি যে কথাগুলো বলে গেছি কতটা সত্য কথা বলে গেছি। এবং আমি যখন মৃত্যুর পরে আমার সওয়াবের সকল রাস্তা বন্ধ হবে, এই ভিডিওটি কিঞ্চিত হলেও আমার সওয়াবের রাস্তা খুলে দেবে। তার মানে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা আজকে এই ভিডিওটি দেখতে বসেছেন, আমি বিশ্বাস করি কারো সময় কিংবা অর্থের অপচয় হবে না, বরং আপনার ঈমানের ভেতরে শক্তি জেগে উঠবে। এবং সবার কাছে অনুরোধ করব, সর্বাধিক এই ভিডিওটি শেয়ার করবেন। আজকে পুরো পৃথিবীর দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান। 200 থেকে 250 কোটি মুসলমান থাকার পরও ফিলিস্তিনে মাত্র 24 থেকে 25 লক্ষ মানুষ মার খাচ্ছে। ফিলিস্তিনের চারপাশে আরব রাষ্ট্রগুলো, যাদের অর্থের অস্ত্রের কোনো সংকট নেই, কিন্তু কেউ মাত্র 1 কোটি ইহুদির দেশ দখলদার বাহিনীকে প্রতিহত করতে আসছে না। যখন 350 অধিক ফিলিস্তিনি নারী শিশু না খেয়ে মারা যাচ্ছে, তখন আরো পেট পুড়ে খাচ্ছে, শুধু নয় খাবার অপচয় করছে। দর্শক, আজকে যখন ডক্টর জাকির নায়েকের কোট কিংবা টাই নিয়ে বিতর্ক হচ্ছে, তখন তাকে আমরা খ্রিস্টান কিংবা তাকে ইহুদি, অথবা আমরা তাকে এক কথায় কি বলবো, যে আমাদের ধর্মের বাইরে, অথবা ইহুদিদের এজেন্ট হিসেবেও বলছি। কিন্তু এই মুসলমানরা যারা আজকে আমরা বিতর্কে জড়িয়ে গেছি, একবার খেয়াল করবেন, এই মুসলমানরা পুরো পৃথিবী 1000 বছর ধরে শাসন করেছে, কিন্তু আজকে আমাদের শাসন করছে পশ্চিমারা, ইউরোপীয়রা। তাদের কাছে আমরা দয়া ভিক্ষা চাই, অর্থ ভিক্ষা চাই। তাদের কাছে আমরা কেন পরাজিত হয়েছি একবার চিন্তা করেন। মদিনা যে রাষ্ট্র তৈরি হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে, এবং যে রাষ্ট্র 1000 বছরের অধিক সময় ধরে পুরো পৃথিবী শাসন করেছে, আজ তারা ইসরায়েলের মতো কিংবা ইউরোপীয় যারা আমাদের কাছে দয়া ভিক্ষা চাইতো, তাদের কাছে আমরা হাত পেতে বসে আছি কেন? এই ইতিহাস কি আপনাদের অবশ্যই জানা উচিত নয়? চলুন আমরা সেই ইতিহাসের দিকে চলে যাই। জানাবো অনেক হিস্ট্রি, শুধু ইতিহাস জানাবো না, প্রতিটা মুহূর্তের আপডেট থাকবে। বহির্বিশ্ব, বাংলাদেশ, সব আপডেট এই খবরের মধ্যে আমি নিয়ে আসবো। কমপ্লিট একটি এপিসোড, যেটার নাম দিয়েছি স্পেশাল ভিডিও। দর্শক, প্রথম যে তথ্যটি দিয়ে আমি শুরু করতে চাই, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র তৈরির পর একে একে সাহাবীরা এসছেন, আমাদের খোলাফায়ে রাশিদিনরা, এবং তাদের প্রত্যেকের মৃত্যুর পর একটা সময় সৃষ্টি হয়েছে এরকম, যে মুসলমানদের বীরত্বের ইতিহাস হারিয়ে ফেলতে শুরু করেছে। বদর, ওহুদ, খন্দকের যুদ্ধের ইতিহাস আমরা ভুলে যাচ্ছিলাম। অর্থাৎ পরবর্তী প্রজন্ম যখন বনু উমাইয়া ক্ষমতায় বসে আছে খোলাফায়ে রাশিদিনের পর, এমনকি আমাদের পৃথিবী বিখ্যাত যিনি প্রতিটি যুদ্ধে বিজয় লাভ করেছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদের ইতিহাসও পরবর্তী প্রজন্ম ভুলে যেতে শুরু করেছিল। তখন বনু উমাইয়াদের একজন শ্রেষ্ঠ খলিফা ওমর বিন আব্দুল আজিজ, তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুসলমানদের এই ইতিহাসগুলো বই আকারে লিখবেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বনু উমাইয়ার আব্দুল আজিজ পর্যন্ত এই ইতিহাসগুলো লেখা। এবং সেই জন্য তিনি একজনকে দায়িত্ব দেন 1717 খ্রিস্টাব্দে, যার নাম ইবনে সাহাব আল জহুরি। এই ইবনে সাহাব আল জহুরিকে তিনি ডেকে আনেন, সেই সময় সবচেয়ে বড় স্কলার। তাকে বলা হয় মুসলমানদের সকল ইতিহাস যেন তিনি লিপিবদ্ধ করেন। 717 খ্রিস্টাব্দে এই সাহাব আল জহুরি তিনি এই বইটি লেখার কাজ শুরু করেন, এবং তাকে নির্দেশনা দেয়া হয় যেন প্রতিটি মসজিদ, মাদ্রাসা, মক্তবে বা প্রতিটি বিদ্যা কেন্দ্রে তিনি যেন আল্লাহ রসুলের পর থেকে একেবারে উমাইয়া বংশ পর্যন্ত এই হিস্ট্রিগুলো মানুষকে বলেন। তিনি প্রতিটি মানুষের কাছে ছুটে যেতেন এবং এই ইতিহাসগুলো বলতেন। এ সময় তিনি অনেক ছাত্রের তৈরি করেন, অর্থাৎ তার কাছে যারা শিক্ষা অর্জনে আসতো, এরকম বহু ছাত্র তৈরি হয়। তিনি প্রথম এই বই লেখার, ইসলামের ইতিহাসে তিনিই প্রথম লেখার কাজটি শুরু করেন।
খেয়াল করবেন, এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ইবনে সাহাব আল জোহরি হলেন ইসলামের ইতিহাসের প্রথম ইতিহাস লেখক, যিনি একজন বড় স্কলার ছিলেন। এরপর দেখা যায় যে তিনি যখন মারা যান তার আগে তিনি তার বিখ্যাত দুজন ছাত্রকে পৃথিবীর বুকে ছেড়ে দিয়ে যান। এর একজন হলেন ইমাম মালিক এবং আরেকজন হলেন ইবনে ইসাক। এই দুজন এরপর এই দায়িত্বটা গ্রহণ করে, পরবর্তী মুসলমানদের ইতিহাসগুলোর কাজ তারা শুরু করে। এরপর দেখা যায় যে তারা এই বইগুলোকে, তিনি যে লিখে গেছেন তার এই বইগুলোকে তারা আরো সমৃদ্ধের কাজ শুরু করেন। এরপর 720 খ্রিস্টাব্দে আততায়ীর হাতে শহীদ হন ওমর, যার নামটি বললাম, ওমর বিন আব্দুল আজিজ, বনু উমাইয়ার শাসক। তারপর 30 বছর আস্তে আস্তে স্থগিত হয়ে যায় মুসলমানদের গর্বের ইতিহাস। দেখা যায় একটা পর, মানে একটা সময়ের পর, এই যে সাহাব আল জহুরি যে কাজটি করে গেছেন, মুসলমানদের স্বর্ণাক্ষরে লিখা বা স্বর্ণালী বিজয়ের গল্প, এই বইটিও গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, হারিয়ে যায়। এই বইটির আর কোনো সন্ধান পাওয়া যায় না। তারপর আসে নতুন খেলাফত মুসলমানদের, আব্বাসীয় খেলাফত। আব্বাসীয় খেলাফত যখন বুঝলেন যে মুসলমানদের পরবর্তী প্রজন্মের কাছে যদি কোনো ইতিহাস না থাকে তাহলে এই বীরত্বের ইতিহাসগুলো মানুষ ভুলে যাবে, তখন এই আব্বাসীয় খলিফা যিনি ছিলেন মনসুর, তিনি ক্রমান্বয়ে চিন্তা করেন যে বড় বড় স্কলারদের নিয়ে তিনি কিছু করতে চান। পরে দেখা যায় যে এই আব্বাসীয় খলিফা তিনি আবারও এই দায়িত্ব পালন করেন এবং ইবনে মালিক এবং ইবনে ইসাক এই দুজনকে আবার ডেকে আনেন। ডেকে এনে তিনি আবার দায়িত্ব দেন যে কি করে আবারও একটি মুসলমানদের ইতিহাস লিখার কাজ করা যায়। তখন পরবর্তী সময় দেখা যায় যে তারাও আবারও জোরে সোরে এই কাজটি শুরু করেন। তারপর আস্তে আস্তে মানে আব্বাসীয় খেলাফতি পুরো পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান চর্চা বৃদ্ধি পায়। বলা হয় পুরো পৃথিবীতে, অর্থাৎ আল্লাহ রাসূলের নবুয়তের পর থেকে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের নজর, বা মুসলমানদেরকে আজকে যে পুরো পৃথিবীতে বিজ্ঞান চর্চা হচ্ছে, নিউটন আইনস্টাইনের জন্ম হয়েছে, এই জন্মের মূল কারিগর এই আব্বাসীয় খেলাফত। অর্থাৎ এখানেই পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি তৈরি হয় এবং এখান থেকে পুরো পৃথিবী থেকে বড় বড় স্কলার আসেন এবং এখানে বই লিখেন কিংবা এখানের বই সংগ্রহ করেন, এখানে পড়াশোনা করেন। জ্যোতির্বিদ বলি, যত রকম বিজ্ঞানীরা আছে সবাই এই বাগদাদে এসে আব্বাসীয় খেলাফতে যোগ দেন। দর্শক, এরপর যেটা হয় যে ক্রমান্বয়ে আব্বাসীয়রা একটা পর্যায়ে এসে দেখা যায় তাদের মধ্যেও দুর্বল শাসক আসে। তারপর একজন সফল শাসক আসেন, হারুনুর রশিদ। আপনারা জানেন যে মুসলমান ইতিহাসের সবচেয়ে মানে আব্বাসীয়দের সবচেয়ে শ্রেষ্ঠ শাসক যার নাম বলা হয় তিনি হলেন হারুনুর রশিদ। তো প্রথমে যিনি আসেন মনসুর, তিনি 662 খ্রিস্টাব্দে বাগদাদে রাজধানী প্রতিষ্ঠা করেন। এরপর তিনি ওই যে সাহাব আল জহুরির ছাত্রদের দিয়ে সেখানে ক্রমান্বয়ে ইসলামিক চর্চা বা ইতিহাস চর্চার কাজটি শুরু করেন এবং সেখানে নতুন করে আরেকটি বই লেখার দায়িত্ব দেয়া হয় এবং সেখানে বলা হয় যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আব্বাসীয় খলিফা আল মনসুর পর্যন্ত মুসলমানদের সকল ইতিহাস যেন তারা লিপিবদ্ধ করেন পরবর্তী প্রজন্মের জন্য। তারপর দেখা যায় যে একটা পর্যায়ে তিনিও আল মনসুরও মারা যান। আসেন আমাদের খলিফা, যার কথা একটু আগে বললাম, হারুনুর রশিদ। এবং একটি বিষয় যে এই বইগুলো বারবার হারিয়ে যায় বা গায়েব হয়, কথাটা আমি বলছি কেন? ওই সময় যে বইগুলো লেখা হতো এই বইগুলোর কোনো কাগজ ছিল না, অর্থাৎ পৃথিবীতে কাগজ আবিষ্কার হয়। তারা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কালিক এবং কলম তো বুঝতে পারছেন, আগের যুগের কলম এরকম তরল পানির মধ্যে কালি থাকতো, এরকম ছুঁয়ে ছুঁয়ে তারপর লিখতে হতো। বিভিন্ন খুব মূল্যবান বা এটা খুব পরিশ্রম বা এটা অনেক কষ্টের একটা ব্যাপার ছিল। মানে লিখার কাজটা এত কঠিন ছিল সেই সময়, কাগজ কলম তো আজকের মতো ছিল না। তারা এই বইগুলো লিখতেন, দেখা যেত যে এরকম একটা দুইটা বই তারা লিখতে তাদের অনেক বছর লেগে যেত, অনেক কষ্ট হতো। এগুলো সংরক্ষণ করাও কঠিন হতো, এগুলো নষ্ট হয়ে যেত দ্রুত। এভাবে এই বইগুলো একটার পর একটা হারিয়ে যায়। তারপরে যখন দেখা যায় যে কাগজের যে প্রয়োজনীয়তা আস্তে আস্তে অনুভব হয়, তারপরে হঠাৎ করে জানা যায় যে চীনে কাগজ তৈরি হচ্ছে, অর্থাৎ চীন এই কাগজ পৃথিবীতে প্রথম তৈরি করেছে।
এবং এই সময় এই আব্বাসীয় খেলাফতের সাথে 751 খ্রিস্টাব্দে চীনের একটা বড় যুদ্ধ বাঁধে। তো 751-তে চীনের সাথে আব্বাসীয়দের যে যুদ্ধটা বাঁধে, এই সময় প্রচুর চীনা সেনা গ্রেফতার হয় আব্বাসীয়দের হাতে। আব্বাসীয় কিন্তু পুরো পৃথিবীতে সুপার পাওয়ার তখন। তো যাদেরকে গ্রেফতার করা হয়, চীনের যেসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তো তাদেরকে পরবর্তী আব্বাসীয় সালতানাতে ফিরিয়ে এনে তাদেরকে এই কাগজ তৈরির তাদের কাছ থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে। এবং যেই মুসলমানদের সবচেয়ে বৃহৎ লাইব্রেরি, শুধু মুসলমানদের না, পুরো পৃথিবীতে হাউস অফ উইজডম অথবা বাইতুল হিকম, এটি হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় লাইব্রেরি, যেটি বাগদাদে প্রতিষ্ঠিত হয়। এর পাশেই খলিফা হারুনুর রশিদ, আল মনসুরের পরে যিনি খলিফা হন হারুনুর রশিদ, তিনি এখানে এই কাগজ তৈরির কাজটি শুরু করেন। অর্থাৎ সেখানে প্রচুর অনেক বিশাল আকারে এই কাগজ তৈরির কারখানা সৃষ্টি করা হয়। এবং দেখা যায় যে পরবর্তীতে 786 খ্রিস্টাব্দে খলিফা হারুনুর রশিদ তিনি আস্তে আস্তে জ্ঞান বিজ্ঞানকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজে আরো মনোনিবেশ করেন। এবং 794 খ্রিস্টাব্দে প্রথম, আবারও বলছি 794 খ্রিস্টাব্দে খলিফা হারুনুর রশিদ প্রথম কাগজ তৈরির প্রচলন শুরু করেন। এটি হলো মুসলমান ইতিহাসে প্রথম কাগজ তৈরির প্রচলন, 794 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ। এরপর যে বইগুলো লেখা হতো, এই বইগুলো কাগজে লেখা হতো। খেয়াল করবেন, হাতে লিখতো কিন্তু কাগজে, আমাদের এই প্রিন্টিং বইয়ের মতো না, কাগজের মধ্যে হাতে লেখা হতো। এবং ইতিহাস বলে মুসলমানদের এই সময়টিকে বলা হয় ইসলামিক গোল্ডেন এজ। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী তৈরি করেছেন কত হাজার বছরের, এই পুরো ইতিহাসের পাতা খুঁজে ইসলামিক গোল্ডেন এজ যে সময়টিকে বলা হয়, এটি আব্বাসীয় খেলাফতের হারুনুর রশিদের সময়। এবং পুরো পৃথিবীর সকল বড় বড় বিজ্ঞানী, গবেষক, স্কলার এই আব্বাসীয় সালতানাতে এসে এই যে হাউস অফ উইজডম বললাম অথবা বাইতুল হিকম, এখানে জড়ো হতেন। এখানে তারা এই জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করতেন। আজকে যে মানুষ স্পেসে যাচ্ছে, আজকে যে নাসা তৈরি হয়েছে, পৃথিবীর তাবৎ বিজ্ঞানীরা এখানে এসে ভিড় করেছিলেন। ধারাবাহিক ইতিহাসটা আমি সংক্ষিপ্ত আকারে বলি, তারপর আমার অনেক আলোচনা আছে আপনাদের জন্য। এরপর দেখা যায় যে এই যখনই এই হারুনুর রশিদ এই কাগজ তৈরির প্রচলনটি শুরু করেন, তখন পৃথিবীতে বহু বিখ্যাত মানুষের আগমন ঘটে। এই সময় সহি বুখারী এবং সহি মুসলিম শরীফের যে 6টি হাদিস গ্রন্থ এখানেই লেখা হয়, এই সময়টিতে লেখা হয়। কারণ দেখা যাচ্ছিল যে আমাদের রাসূলের চলে যাওয়ার রাসূলের ওফাতের পর খোলাফায়ে রাশিদিন, তারপর সাহাবীরা একে একে সব মারা যাচ্ছেন, কিন্তু এই ইতিহাসগুলোকে কাগজে লেখার সুযোগ ছিল না, তো কাগজ ছিল না, এবং একের পর এক ইতিহাসগুলো হারিয়ে গেছে। তো পর্যায়ক্রমে আব্বাসীয় খলিফারা এই হাদিসগুলোকে সংরক্ষণ করে সহি বুখারী, সহি মুসলিমে 6টি গ্রন্থ এই সময় এই লাইব্রেরিতে তৈরি হয়, অর্থাৎ আব্বাসীয় খলিফাদের এই সময়টিতে। এবং ইবনে ইসাকের যে গ্রন্থটি, যেটি গায়েব হয়ে যায়, পরবর্তী এই ইবনে ইসাকের ছাত্র, দেখেন ধারাবাহিকতা কিভাবে এটা চলে এসছে। এটি আপনাদের জন্য খুবই তথ্যবহুল একটি স্টোরি আমি বলতেছি আপনাদের জন্য। তো ইবনে ইসাকের যিনি ছাত্র ছিলেন ইবনে হিশাম, পরবর্তী তিনি তার বাকি কাজটা চালিয়ে যান। অর্থাৎ ইসাকের বিদায়ের পর আসেন ইবনে হিশাম, এবং পরবর্তী তিনি আস্তে আস্তে মুসলমানদের এই ইতিহাসগুলোকে আবার তুলে আনেন। ধারাবাহিকভাবে হারিয়ে যেতে যেতে একটা পর্যায়ে এসে আব্বাসীয় খলিফাদের কাগজ আবিষ্কারের পর এবার এগুলোকে সংরক্ষণ করা শুরু হল। তো ইবনে হিশাম তিনি নতুন করে এই ইতিহাস লেখার কাজগুলো শুরু করেন, এবং পরবর্তী প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণের কাজ শুরু হয়। দেখা যায় প্রায় 300 বছর পর ইউরোপ মুসলমানদের কাগজ আবিষ্কারের 300 বছর পর ইউরোপ কাগজ আবিষ্কার শুরু করতে পেরেছে। আজকে যে ইউরোপ পৃথিবীতে সবচেয়ে উন্নত, আধুনিক অস্ত্র বলি, আধুনিক সবকিছু, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মান, এদের দিকে তাকালে আমাদের খুব দরিদ্র গরিব মনে হয় না? এরা কত উন্নত, আর আমরা এখনো ভাঙা রাস্তায় হাঁটি। আমাদের ইন্টারনেট কবে আসছে, আমাদের টেলিফোন কবে আসছে, আমরা তো ওদের দেখা দেখি, ওরাই তো এগুলো আবিষ্কার করছে। কিন্তু মুসলমানদের কাগজ আবিষ্কারের 300 বছর পর ইউরোপীয়রা, 3 বছর না, 30 বছর না, 300 বছর পর
তারা কাগজ তৈরির কৌশল শেখে। কারা? ইউরোপীয়রা। এরপর দেখা যায় যে সেই সময়টা যখন দেখা যায় মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, এবং ওই সময় একটা নতুন দুর্বলতা তৈরি হয়। মানে আব্বাসীয় খলিফারা যখন একে একে বিদায় নিচ্ছিলেন, তখন দেখা যায় যে ভালো শাসক খারাপ শাসক তো ক্রমান্বয়ে আসতে থাকে। তো হঠাৎ করে মুসলমানদের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চা বাদ দিয়ে শুরু হয় নানান কুতর্ক। কে আওয়ামী লীগ, কে বিএনপি, হ্যাঁ, ৭১ মুক্তিযুদ্ধ কারা করছে, কারা বিরোধিতা করছে, কে রাজাকার। যেখানে আমাদের বাংলাদেশ ৫৪ বছর ধরে কোনো বিজ্ঞান, কোনো আধুনিক কোনো চর্চা নেই, একটা চর্চা, তুই রাজাকার, তুই ৭১ বিরোধী। মানে পুরো বাংলাদেশকে ভারত রাজাকার আর মুক্তিযুদ্ধ চেতনার মধ্যে আটকে দিয়ে আমাদের পুরো প্রজন্মকে আটকে দিয়েছে। সবাই এগিয়ে গেছে, ভারত সহ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ এগিয়েছে বলেন তো? বুয়েট আছে, কুয়েট আছে, রুয়েট আছে। এরা যারা একটু মেধাবী এখানে পড়ে বিদেশ চলে যায়, কারণ বাংলাদেশ তো আর কোনো গবেষণার জায়গা না। এখানে চর্চা হবে একটাই, তুই রাজাকার, তুই ৭১ বিরোধী। এখন পর্যন্ত ৫৪ বছর পর একই ন্যারেটিভ চলে। ডাকসু নির্বাচনে ওই একই ন্যারেটিভ, ওই একই। এর বাইরে আমাদের কোনো জগৎ নাই, আমাদেরকে ওখানেই আটকে রেখেছে। খেয়াল করেন, আপনাদের জন্য দুর্দান্ত মেসেজ আছে, পুরো ভিডিওতে থাকতে হবে ধৈর্য সহকারে। আজকে একটু সময় অপচয় করেন। তো যখন আব্বাসীয় খেলাফতের মধ্যে শুরু হয়ে যায় মুসলমানদের মধ্যে এই বিতর্ক, শিয়া সুন্নি বিতর্ক, একটা কি বলে গাছের পাতায় কয়টা ফেরেশতা বসতে পারে এটা নিয়ে গবেষণা। একজন নারী হাঁটতে গেলে, বোরকা নড়ে গেলে কয়টা গুনাহ হবে, হ্যাঁ, একজন পুরুষ জুব্বা বাদ দিয়ে যদি এরকম কোট পরে সে কি নাস্তিক, সে কি বিধর্মী হয়ে যাবে, সে কি ইহুদি নাসারা হয়ে যাবে। এই বিতর্ক শুরু হয়। বুঝতে পারছেন আজকে আমাদের হুজুরা করে এই বিতর্ক শুরু হয়ে গেছে। মুসলমানরা হাউস অফ উইজডম বাদ দিয়ে তারা চলে আসে একটা বিতর্কে। এই বিতর্কটা যখন শুরু হয় তখন ইউরোপীয় পোপ তিনি বুঝে গেছেন এই তো সুযোগ মুসলমানদের ভেঙে ফেলার। এত বছর ধরে আমরা পারিনি, তারা পুরো পৃথিবীর সুপার পাওয়ার মুসলমানরা কিন্তু মদিনা রাষ্ট্রের পর সুপার পাওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো অর্ধ পৃথিবী শাসন করে গেছেন। পারস্য সাম্রাজ্য বিজয়, রোমান সাম্রাজ্য বিজয়, বাইতুল মুকাদ্দাস মানে জেরুজালেম বিজয়, সব পুরো আরাবিয়ান কান্ট্রি, অর্ধ পৃথিবী মুসলমানদের হাতে। কিন্তু ওই সময়টা মুসলমানদের হাতে সবাই ধোলাই খেত, তাদের কাছে এসে মাথা নত করতো, তাদের কাছে এসে কর ভিক্ষা দিয়ে যেত, ট্যাক্স দিয়ে যেত। তো এটা তো খ্রিস্টান বা ইহুদিরা ক্রমান্বয়ে দেখছিল, ফাঁক খুঁজছিল। এই ফাঁকটিতে যখন মুসলমানরা নিজেদের মধ্যে বিতর্কে জড়া যাচ্ছিল, শিয়া সুন্নি, পর্দা, কোট টাই প্যান্ট হাবিজাবির মধ্যে, তখনই পোপ ইউরোপীয় রাষ্ট্রগুলোকে এক করে বললো এই সুযোগ মুসলমানদের আক্রমণ করো। ব্যাস, তারা মুসলমানদেরকে সবাই সম্মিলিতভাবে আক্রমণ করার পর এই আব্বাসীয় খেলাফতকে নড়বড়ে করে ফেলে এবং জেরুজালেম, আজকের বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন তারা দখল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর আব্বাসীয় খেলাফতের সেই সময়টিতে এসে এই দীর্ঘ কয়েকশো বছর চিন্তা করেন, ফিলিস্তিন মুসলমানদের ছিল, এটি নিয়ে যায় ইউরোপীয়রা। এরপর খেয়াল করেন, তো দেখা যায় ইবনে হিশাম তিনি যে বইগুলো লিখে যান তার ধারাবাহিকতায় দেখা যায় যে আস্তে 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 মুসলমানদের তো জ্ঞান বিজ্ঞান থেকে সরে যায়। তো এই দুর্বল টাইমটা যখন ফিলিস্তিনের দখল হয়ে যায়, সেই সময়টা কি করে, চেঙ্গিস খানের নাতি হালাকু খান তিনি এই সুযোগটি পেয়ে যান। তিনি করেন কি, আস্তে আস্তে মঙ্গোলীয়রা আস্তে আস্তে মুসলমান সাম্রাজ্যের দিকে নজর দেয় এবং তারা ক্রমান্বয়ে মুসলমানদের রাজ্য মানে যে সালতানাত গুলো আছে এগুলো দখলে মনোনিবেশ করে। একটা পর্যায়ে তারা আব্বাসীয় খেলাফতে এসে আক্রমণ করে এবং আব্বাসীয় খেলাফতে তারা আক্রমণ করে এত পরিমাণ, বলা হচ্ছে যে প্রায় 18 লক্ষ মুসলমান, 18 লক্ষ, ফিলিস্তিনে তো 1 লক্ষের মতো মারলো নেতানিয়াহু, 18 লক্ষ মুসলমান মেরে ফেলছে হালাকু খান। বাগদাদের যে নদীটি 1 মাস ধরে এই নদীর পানি লাল ছিল, নদীর যে রং পানি এটা তো লাল না, এটা লাল ছিল, এত মানুষ মারছে। এরপর তারা মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের মূল যে স্থানটি হাউস অফ উইজডম বা বাইতুল হিকম, এখানে আসে, এটি পুরোটা পুড়িয়ে দেয়
এবং এটার মধ্যে এত বিশাল লাইব্রেরি, এত বই ছিল যে এই বইয়ের পাতা পুড়ে পাশের আরেকটি নদী প্রায় 7 থেকে 8 দিন বা 10 দিন পুরো নদীর পানি কালো হয়ে যায় বই পড়ায়, পুরো লাইব্রেরিটা পুড়ে ফেলে, মুসলমানদের এই জ্ঞান বিজ্ঞানকে সম্পূর্ণ পুড়িয়ে ফেলে, ইতিহাসের সবকিছু মুছে ফেলে এই হালাকু খান। দেখেন, তারপর একদম খেলাফতের শেষ লগ্নে আব্বাসীয় খেলাফত, তখনই আব্বাসীয় খেলাফতের যিনি খলিফা ছিলেন তাকে হালাকু খান হত্যা করেন। আব্বাসীয় খেলাফত শেষ, আসে মামলুক সালতানাত, এবং মামলুক সালতানাতের একজন বিখ্যাত ব্যক্তি আসেন যার নাম সালাউদ্দিন আইয়ুবী। বলা হচ্ছে যে 1099 খ্রিস্টাব্দে যখন ফিলিস্তিন ইউরোপীয়রা আক্রমণ করে, এরপর জেরুজালেম দখল করে, তারপর ওই সময়টাতে পৃথিবীর সকল মুসলিম লিডাররা ঘুমিয়েছিল। এখন যেমন ফিলিস্তিনে আক্রমণ করছে আর সমস্ত মুসলিম লিডাররা ঘুমিয়ে আছে, ঠিক সেই সময়টাও এভাবে সকল মুসলিম লিডাররা ঘুমিয়েছিল। আর এই সুযোগে ইউরোপীয়রা ফিলিস্তিন নেয়, আর হালাকু খান এসে পুরো আব্বাসীয় সালতানাত বাগদাদকে ধ্বংস করে দিয়ে মুসলমানদের 1000 বছরের ইতিহাসকে ধ্বংস করে দিয়ে যায়। তারপর সেই সময় যিনি সবচেয়ে বড় স্কলার ছিলেন ইমাম ইবনে আসাকি, এবং তিনি পুনরায় ফিলিস্তিন বিজয়ের জন্য মুসলমানদেরকে আবার উদ্বুদ্ধ করেন, ইমাম ইবনে আসাকি, এবং তিনি আবারও এই বই লেখার কাজগুলো শুরু করেন, মুসলমানদের কাছে নতুন করে আবারও বার্তা দেন, কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আবারও তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। আর এই ইমাম ইবনে আসাকিরই ছাত্র ছিলেন, আজকের নাম বলেন সালাউদ্দিন আইয়ুবী। তিনি 1187 খ্রিস্টাব্দে 2 লক্ষ সেনা নিয়ে আবারও ফিলিস্তিন বিজয় লাভ করেন। পুরো ইউরোপীয়দের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী 1187 খ্রিস্টাব্দে 2 লক্ষ সেনা নিয়ে আসেন, কিন্তু ইউরোপীয়রা সবাই একজোট। তারপর একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিন বিজয় করেন। এটি ছিল আমাদের লাস্ট বিজয় সালাউদ্দিন। ওমরের পর দীর্ঘ সময় আমাদের হালাকু খানের আগ দিয়ে ইউরোপীয়রা দখল করে আব্বাসীয় সময়। তারপর সালাউদ্দিন আইয়ুবী তিনি 1187 খ্রিস্টাব্দে এসে আবারও জেরুজালেম বিজয় করেন। তারপর সালাউদ্দিন আইয়ুবীর বিজয়ের পর পুরো পৃথিবীতে শেখ মুজিবের ইতিহাস চর্চা শুরু হয়ে যায়। অর্থাৎ যে মুসলমানদের ইতিহাসের সবচেয়ে খারাপ শাসক ছিলেন, জালিম ছিলেন ইয়াজিদ, তাকে নিয়ে বই লেখেন হঠাৎ করে কারা, যে বইটির নাম হয় ফাজাইলে ইয়াজিদ। এই ফাজাইলে ইয়াজিদের মাধ্যমে পুরো পৃথিবীতে ইয়াজিদের বীরত্ব, মহানায়ক, ইসলামের সবচেয়ে বড় খাদিম হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। বুঝতে পারছেন, আমাদের ইতিহাসে যেমন শেখ মুজিব সবচেয়ে বড় বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে, প্রজন্ম তাই জানে। তো এখন আমাকে অনেক আওয়ামী লীগের গালাগালি করবেন, সঠিক ইতিহাস না যাই সেদিকে, অন্য একদিন বলবো। তো ফাজাইলে ইয়াজিদের মধ্যে ইয়াজিদের বীরত্ব, মানে তাকে শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ মানুষ হিসেবে দেখানো হয়। যখন এটি দেখলেন যে ইমাম ইবনে জৌজি, যখন দেখলেন কি রে ইয়াজিদের মতো খারাপ ব্যক্তিকে পৃথিবীতে বিখ্যাত বানিয়ে ফেলছে, তো ইমাম ইবনে জৌজি করলেন কি, এইটার এগেনস্টে আবার বই লিখলেন, ইয়াজিদ কেমন ছিলেন, তার চরিত্র উন্মোচন করলেন, এবং আল্লাহ রাসূলের থেকে শুরু করে বাকি সাহাবীদের এবং পরবর্তী শাসকদের ইতিহাস ইমাম ইবনে জৌজি আবারও লেখা শুরু করলেন। এই নামগুলো কিন্তু ধারাবাহিক আসছে, একজনের পর একজন এসে কিভাবে মুসলমানদের ইতিহাসকে রক্ষা করেছে। তারপর দেখা যায় যে মানে সালাউদ্দিন আইয়ুবীর সময় একজন বড় স্কলার ছিলেন, পৃথিবী বিখ্যাত একজন স্কলার ছিলেন, তার নাম হলো ইমাম ইবনে আসির। অনেকে এই ইমাম ইবনে আসিরের বই বা তাফসীর পড়ে থাকেন। তিনি আসেন, তিনি এসে কোরআনের অনুবাদ, তাফসীর এবং মুসলমানদের ইতিহাস গ্রন্থ লেখায় মনোনিবেশ করেন। ইমাম ইবনে আসির পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক, লেখক, যাকে বলতে পারি ইতিহাসবিদ, যে ভাষায় আপনি বলেন। এবং এরপর মুসলমানদের ক্রমান্বয়ে তাদের সময়টা আস্তে 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 আমরা যখন দেখি যে আবার স্থমিত হয়, খেয়াল করবেন তো পর্যায়ক্রমে মানে হালাকু খানের ইতিহাসটা মুসলমানদের, মানে তিনি শুধু বাগদাদে না, তিনি ধরেন ধারাবাহিক মুসলমান রাষ্ট্রে আক্রমণ করতেন। তো এই আক্রমণের ইতিহাস শেষ। তারপর দেখা যায়
হাউস অফ উইজডম শেষ, মানে মুসলমানদেরকে আবার নতুন করে উজ্জীবিত হওয়ার কাজটি শুরু হয়। তো হঠাৎ করে পৃথিবীতে ইউরোপীয়রা একটা আবিষ্কার করে ফেললেন, কি? প্রিন্টিং প্রেস, অর্থাৎ কাগজ তৈরির পর সেই কাগজে মানুষ আর হাতে লিখবে না, অথবা মানুষ হাতে লিখবে কিন্তু এই হাতে লেখার কাজটি কপি হাত দিয়ে আর হবে না, অটোমেটিক এটি মেশিনে করবে। বুঝতে পারছেন? তো 1258 খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংসের পর ক্রমান্বয়ে যখন মুসলমানদের মধ্যে অস্থিতিশীল অবস্থা, তো এরপর মামলুক আসে, মামলুকদের পরে সেলজুক আসে, সেলজুকদের পরে আসে অটোমান সাম্রাজ্য সালতানাত। তো এই সময়টি পৃথিবীতে একটা ধাক্কা আসে যে ইউরোপীয়রা প্রিন্টিং প্রেস তৈরি করে ফেলে, এবং এখান থেকেই আমরা আমাদের পরাজয় শুরু। তো যখন এই প্রিন্টিং প্রেসটি তৈরি করে তখন তারা প্রতিদিন হাজার হাজার বই লিখতে শুরু করলো ইউরোপীয়রা, এবং পুরো পৃথিবীতে বইগুলো তারা ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করলো। দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমাদের আল বিরুনি এবং ইবনে খালদুন, এরা তো পৃথিবী বিখ্যাত ইতিহাসবিদ বলেন, বিজ্ঞানী বলেন, এরা সায়েন্টিস্ট ছিলেন। তো এরা যে বইগুলো লিখে গেছেন, এই বইগুলো ইউরোপীয়রা সংগ্রহ করেছিল, খালদুনের এবং আল বিরুনির, এবং এই বইগুলো পড়ে এখান থেকেই আজকের আইনস্টাইন বলেন আর নিউটন বলেন, এরকম ইউরোপে বিখ্যাত বেশ কিছু বিজ্ঞানীর জন্ম। এবং তারা কি করলো, পুরো ইউরোপে প্রিন্টিং প্রেসের মাধ্যমে এই বিজ্ঞান বা সায়েন্সকে ছড়িয়ে দিল। আর তখন মুসলমানদের শেষ এম্পায়ার ওসমানী সালতানাত ছিল। তারা কি করলো, ওসমানী সালতানাতের যে সুলতান, তিনি সিদ্ধান্ত নিলেন তিনিও প্রিন্টিং প্রেস আনবেন এবং মুসলমানদের এই বিজ্ঞানের বইগুলো সারা পৃথিবী মুসলমানদের কাছে ছড়িয়ে দেবেন। তখন কি হলো, ওসমানী সালতানাতের যারা বড় বড় স্কলার শায়েখ, তারা বলল এটি নাজায়েজ, কারণ আল্লাহ বলছেন কলম দিয়ে লিখতে, কিন্তু জ্ঞান কখনো মেশিনে ছাপানো যাবে না, এটা হারাম। বুঝতে পারছেন আমার কথা? মন দিয়ে শুনবেন। তো ওসমানী সালতানাতের স্কলার, আমাদের দেশের স্কলার আছেন না, নারীর নেতৃত্ব হারাম, কোট পরা হারাম, টাই পরা হারাম, জাকির নায়েক কোট পরেন, টাই পরেন, তিনি কাফের, তিনি ইহুদিদের দালাল। আমাদের দেশে মাসলা দেয় না। দেখেন মুসলমানদের পরাজয়ের ইতিহাস, আমি বানায় বলছি না, সত্য বলতেছি না, সঠিক বলতেছি, একটু ইতিহাস ঘাটবেন। এই তথ্যগুলো দিতে তো আমাকে দীর্ঘ সময় পড়াশোনা করতে হয়েছে। এগুলো কিন্তু আমি ইংল্যান্ডে বসে পড়াশোনা করতাম যখন ফেরারি ছিলাম। অনেক চেষ্টা করছি, অনেক বই যেটা বাংলাদেশে নেই সেখানে পেয়েছি, অনেক দেশ ঘোরার সুবাদে আমার অনেক বই পড়ার সুযোগ হয়েছে। তো ওসমানী সালতানাতের স্কলাররা যখন বুঝলেন, মানে স্কলাররা তখন কি করলেন, যে কোনো প্রিন্টিং প্রেসে বিদ্যা ছড়ানো যাবে না, এটা হারাম, বরং আমাদের রাইটাররা নিজেই লিখবেন। একই লেখক একটা বই লিখে আবার সেই বইটাকে দেখে দেখে তিনি আবার লিখবেন, মানে একজন লেখক বা তার 5 জন অনুসারী বই লিখে লিখে ছড়াবেন কয়টা। আর মেশিনে দিয়ে দিনে শত শত বই বের হয়ে যাচ্ছে মেশিনে, প্রিন্টিং প্রেস। এখান থেকে মুসলমানদের পরাজয় শুরু। ওসমানী সালতানাত কয়েকশো বছর পর বুঝলো যে আমরা আর ইউরোপীয়দের সাথে পারছি না, যে ওসমানী সালতানাত, আমেরিকা তাদের ট্যাক্স দিত, ইউরোপ তাদের ট্যাক্স দিত, পৃথিবীর সকল সাম্রাজ্য তাদের ট্যাক্স দিত, তারা ছিল সুপার পাওয়ার, আজকে যেমন আমেরিকা সুপার পাওয়ার। এই প্রিন্টিং প্রেস, তারপর বই লিখা, জ্ঞান ছড়িয়ে গেল পুরো ইউরোপীয়দের মধ্যে। আর মুসলমানরা ওই সময় প্রেসটাকে হারাম বলে তারা পিছিয়ে গেল। মুসলমানদের বহু জায়গায় মানে জ্ঞান পৌঁছায় নাই, তারা বরং কোরআন এবং হাদিস নিয়ে বিতর্কে পড়ে থাকতো। এটা হয়েছে, এটা হয়নি, ওটা হয়েছে, ওটা হয়নি, আল্লাহ এটা বলেছেন, আল্লাহ, এখানে তারা আটকে ছিল। পর্যায়ক্রমে দেখা গেছে যে এরপর আমরা মানে মুসলমানদের যে গর্বের ইতিহাসগুলো সেগুলো হারাতে শুরু করে, ইউরোপীয়রা এগিয়ে যেতে শুরু করে। এরপর তারিখ ইবনে কাসির, তিনি কোরআন এবং মুসলমানদের ইতিহাসের পুরো গ্রন্থটা তৈরি করেন। খুব ভালো করে খেয়াল করবেন, তারিখ ইবনে কাসির, এটা অনেকে হয়তো পড়েছেন আমাদের বড় বড় স্কলাররা। এরপরে মুসলমানদের বড় যে সায়েন্টিস্ট আল্লামা ইবনে খালদুন, তিনি মুসলমানদের ইতিহাসকে সমৃদ্ধ করার কাজে মনোনিবেশ করেন। তার লেখা বই পৃথিবীর সমস্ত বড় বড় অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজে পড়ানো হয়। তারিখ ইবনে, ভালো করে খেয়াল করবেন, আল্লামা ইবনে খালদুনের বই পৃথিবীর বড় বড় হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, যার নাম বললাম,
খোঁজ নিয়ে দেখবেন, পড়ানো হয়। তুরস্কে তার নামে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আছে। 1406 সালে ইবনে খালদুনের মৃত্যু হয়। তিনি মারা যাওয়ার পর ইউরোপীয়রা এই প্রিন্টিং প্রেসটি তৈরি করেন। মানে ইবনে খালদুনের মৃত্যুর পরে আসে এই প্রিন্টিং প্রেস, এবং ইউরোপীয়রা পুরো রাতারাতি পুরো পৃথিবীতে তাদের বই ছড়িয়ে দেয়। তারপর আস্তে আস্তে ইউরোপেরা উপরে ওঠে আর মুসলমানরা নিচে নামে। এবং বলা হচ্ছে যে মুসলমানরা ওই সময় বড় বড় ইমারত করে, আর ইউরোপীয়রা বিজ্ঞান চর্চা করে তারা মহাকাশে চলে যায়। মুসলমানরা কি কি বানায়? অমুক রাজপ্রাসাদ, তাজমহল, আজমের শরীফ, অমুক প্রাসাদ, তমুক প্রাসাদ। মুসলমানরা এগুলোর মধ্যে আটকে থাকে। দেখবেন প্রতিটা মুসলমান রাজার বিশাল বিশাল প্রাসাদ থাকে। কিন্তু ইউরোপীয়রা চলে যায় কোথায়? মঙ্গলে, চাঁদে, স্পেস বানায়, নাসা বানায়। এভাবে ইবনে খালদুন আল বিরুনির বই নিয়ে ইউরোপীয় বিশ্ববিদ্যালয় স্টাডি করে, তারা হয় বিজ্ঞানী। আর আমরা টাই কোট নিয়ে বিতর্ক করি। আমরা এখন হাফিজি মাদ্রাসায় বসে থাকি, আমরা এখন নিজেরা নিজেদেরকে বিতর্ক। হাফিজি মাদ্রাসাকে খারাপ অর্থে বলবেন না, হাফিজি মাদ্রাসা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহর কোরআনকে মানুষ মুখস্থ করে, এটা হচ্ছে বড় বিজ্ঞান আর কি হতে পারে। কিন্তু আমাদেরকে সীমাবদ্ধ করে ফেলে একটি গণ্ডির মধ্যে, সেটা বোঝাবার জন্য বলছি। প্রায় 300 সাল পর ইউরোপীয়রা প্রিন্টিং প্রেস তৈরির 300 সাল পর 1727 খ্রিস্টাব্দে প্রথম মুসলমানরা প্রিন্টিং প্রেস তৈরি করে। বোঝেন, 300 বছর মুসলমানদের কেটে যায় ইউরোপীয়দের পরে, 1-2 বছর না। 1727 খ্রিস্টাব্দে মুসলমানরা প্রথম প্রিন্টিং প্রেস তৈরি করে। ততদিনে ওরা আকাশে আর আমরা মাটিতে পড়ে থাকি, এবং আজও মুসলমানরা ওদের কাছে পিছিয়ে রয়েছে। দর্শক, এই স্টোরিগুলো আপনাদের কেন বললাম বলেন তো? আমাদের শত্রুরা আমাদেরকে একটা গণ্ডির মধ্যে আটকে রেখেছে। দেখেন ভালো করে, খুব মন দিয়ে শুনবেন এই কথাগুলো। বাংলাদেশে যাতে বাংলাদেশি স্ট্রং হতে না পারে, তাই কিছু ন্যারেটিভ দেয়া আছে। মুক্তির যুদ্ধের চেতনা 54 বছর ধরে একটা চেতনায় বিক্রি করছি আমরা এর থেকে বেরোতে পারি না, পারবো না। ভারত তাদের ইউটিউব, ফেসবুক, গুগলে, আইটির বা তারা এই সোশ্যাল কাজগুলোতে আমেরিকা জয় করে বসে আছে। তারা আমেরিকা দেখবেন গুগলে আপনারা অনেকে স্ট্রাইক খান কেন? বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা বহুত স্ট্রাইক খায়, সেখানে কিন্তু ভারতীয়রা বসে আছে অনেক। ফেসবুক, ইউটিউবে দেখবেন ওরা, আমেরিকা আজকে সুপার পাওয়ার কেন জানেন? আমেরিকা প্রথম উপরে যায়, স্পেসে যায়। সবচেয়ে ভয়ঙ্কর যে পারমাণবিক বোমা, এটা তৈরি করে কারা? আমেরিকানরা। এবং আমেরিকানদের এই পরিকল্পনা দেয় কে? ইহুদি বিজ্ঞানী আইনস্টাইনদের মতো লোকেরা। যার হাতে সবচেয়ে ভয়ানক মরণ অস্ত্র আছে সেই পৃথিবীর শক্তিশালী। মুসলমানরা কি নিয়ে আছে? জাকির নায়েক কোটটাই পড়েন কেন জানেন? তিনি ইহুদি খ্রিস্টানদের কাছে ধর্ম প্রচারক হিসেবে কাজ করতে চান। তিনি মোল্লাদের কাছে তো চান না, মোল্লা তো ধর্ম গ্রহণ করে বসে আছে, তাই এই পোশাকে দিয়ে ঢুকতে চান তাদের কাছে। কিন্তু আমরা তাকে টেনে পিছনে নিয়ে আসছি, কাফের বলে দিয়েছি। ওই যে বললাম ওসমানী সালতানাতে প্রিন্টিং প্রেস কি জিনিস বুঝতে পারছেন? বিজ্ঞান, জ্ঞান পুরো পৃথিবী ছড়িয়ে দিয়েছে তারা, আর আমরা এটাকে না জায়েজ বলেছি। 300 বছর পর ওটা কি করে জায়েজ হলো বলেন তো? আজকে বাংলাদেশের দিকে তাকান, একজন সৎ শাসকের জন্য আমরা পাগলের মতো পথ চেয়ে থাকি। আমরা ভোটাররা চোরদের ভোট দেই। একজন নেতা হজ করতে যাবেন, ওমরা করতে যাবেন, আরেকজনের পকেটে তার থাপা দিয়ে টাকা নিয়ে যান। আমি ওমরা যাবো, 20 লাখ টাকা দে, 10 লাখ টাকা দে। তার হজ হয়, তিনি হজ করতে গেছেন এক ব্যবসায়ীর থেকে টাকা দিয়ে। আমরা বেছে বেছে 54 বছরে যাদের রাজনীতির মসনদে বসিয়েছি, প্লিজ এই ইতিহাসগুলো কেন বলেছি? কজন লোক সৎ ছিল? একবার চিন্তা করেন, যে লোকগুলো ক্ষমতায় বসেছে তাদের যে সম্পদের পাহাড় তৈরি হয়েছে, এগুলো রাষ্ট্রের টাকা চুরি করে না? যারা বাংলাদেশের রাজনীতি করেন একবার প্রশ্ন করেন তো, এরা কজনে চাকরি করে? এদের এই অর্থগুলো আসে কিভাবে? এই বিলাসিতা আসে কোত্থেকে? মানুষের মাথায় কাঁঠাল ভেঙে না? রাষ্ট্রের সম্পদ লুট করে না? তো মুসলমানদেরকে পিছিয়ে দিয়েছি আমাদের একদল মূর্খ, গণ্ডমূর্খ হুজুরেরা, যারা কোরআন এবং হাদিস পড়ে মনে করেন তারাই পৃথিবীর সবচেয়ে বড় জানতা। কিন্তু আল্লাহ মানুষকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন এই মর্ম আমরা বুঝি। যারা কয়েক হাজার বছর ধরে পৃথিবী শাসন করেছি, আজকে তারা পিছিয়ে পড়েছে কেন?
এই উল্টা পাল্টা মাসলার জন্য। আমাদের মধ্যে বিভাজনের সুযোগে বাইতুল মুকাদ্দাস দখল, আমাদের মধ্যে বিভাজনের সুযোগে হালাকুকার বাগদাদ ধ্বংস করে দিয়ে গেছে, মুসলমানদের জ্ঞানের মূল কারখানাকে ধ্বংস করে দিয়ে গেছে। ওরা শুধু অপেক্ষা থাকতো কখন মুসলমানরা দুর্বল হয়। আজকে দেখেন বাংলাদেশের অবস্থা, জুলাই বিপ্লবের অংশীজনরা একে অপরে বিভাজিত হয়ে গেছে। হাসিনার কাছে এস আলম ২৫০০ কোটি টাকা দিয়ে আসছে। আজকে দেখেন রিপোর্টার্স ইউনিটে মঞ্চ ৭১ নামে আওয়ামী লীগকে নতুন আদলে তৈরির কাজ শুরু হয়ে গেছে। আবার দেখেন সোশ্যাল মিডিয়ায় লতিফ সিদ্দিকীর পক্ষে একদল মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে পোস্ট শুরু করেছে। এগুলো সব আওয়ামী লীগের এজেন্ট, প্রেসক্রিপশন। আওয়ামী লীগকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য এই ন্যারেটিভ তারা ঢুকবে, এই ন্যারেটিভে তারা ঢুকবে। জনতার মঞ্চ, শাহবাগে কি হয়েছে, জনজাগরণ মঞ্চ, এখন হলো কি মঞ্চ ৭১। এই মঞ্চ মঞ্চ শব্দগুলো হলো দিল্লির খেলা, আর এগুলো আওয়ামী লীগ বা বামেরা খেলে। আবার দেখেন আমাদের সুশীলরা এগুলো ফেসবুকে লেখে, একজন মুক্তিযুদ্ধের উপর হাত মেনে নেওয়া যায় না। এই দেশে আলেম ওলামার উপরে হাত, প্রকাশ্যে ফাঁসি, রাস্তায় নেককার জন্য পেটানো, প্রকাশ্যে হেফাজতের আলেমদের শাহবাগে কি বলে মতিঝিলে হত্যা করা হয়েছে, অজস্র আলেমকে হত্যা করা হয়েছে, কোরআনের হাফিজকে হত্যা করা হয়েছে। একটা মানুষ কথা বলেনি। শাপলা চত্বরের দৃশ্য মনে নেই, নিজ চোখে দেখেছি। কেউ কথা বলেছে? বলেনি। কিন্তু ওইসব কথিত মুক্তিযোদ্ধা মদ খায়, মাগিবাজি করে, নামাজ পড়ে না, আল্লাহর প্রতি বিশ্বাস নেই যাদের, লতিফ সিদ্দিকী কি নাস্তিকপন্থী লোক না? তার লেখা নিয়ে মাঝখানে আন্দোলন হয়নি, তিনি ক্ষমা চাননি। মনে আছে শেখ হাসিনা তাকে সরিয়ে দিয়েছিল কৌশলগত কারণে, তার জন্য চেতনার দণ্ড হারিয়ে যায়। অথচ প্রত্যেকটি মুসলিম পরিবারের ছেলে, মুসলমানিত্ব হারিয়ে গেছে ভাই। আপনারা ঐক্যবদ্ধ হন। এই ভিডিওগুলো বানাই কেন বুঝেন? আজ থেকে ৫০-১০০ বছর পরে এই ভিডিওগুলো দেখলে বুঝবেন মাসুম ভাই যে কথাগুলো বলছে ঠিক বলছে কিনা। সালাউদ্দিন আইয়ুবী একটা কথা বলেছিলেন, আমি বাইতুল মুকাদ্দাস বিজয় করেছি আমার আল্লাহর জন্য। কিন্তু কতদিন মুসলমানরা ধরে রাখতে পারবে জানি না, কারণ এটা বারবারই শত্রুর টার্গেটে পড়েছে, এটা দখল করেছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি প্রথম বিজয় করেছেন, সালাউদ্দিন আইয়ুবী এসে এটা বিজয় করেছিলেন। তারপর ওসমানীরা ধরে রেখেছেন, আরবরা এসে ব্রিটিশদের সাথে মিলে ওসমানী সালতানাত ভাঙার জন্য তারা যুদ্ধ শুরু করেন। বাস আরবদের প্ররোচনা এরা চলে যায় ব্রিটিশদের হাতে, ব্রিটিশরা এটা ইসরায়েলের হাতে তুলে দেয়। আজকে আরবরা পাশে বসে আছে। কত বড় বিশ্বাসঘাতকের জুব্বাওয়ালারা বুঝতে পারছেন? হ্যাঁ, ইতিহাসগুলো কার? প্রতিটা ইতিহাসের পাতায় পাতায় মুসলমানরা বিশ্বাসঘাতক। আপনারা আমার কথাগুলো শোনেন ভাই, মন দিয়ে শোনেন। আমি আপনাদের কোথায় টাচ করার চেষ্টা করছি একটু বোঝার চেষ্টা করেন। অনেকে এখন আমাকে দালাল বলবেন, এটা বলবেন, কিচ্ছু যায় আসে না। এই মূর্খগুলো থাকবেই, এই মূর্খগুলো সমাজকে নষ্ট করবে। আমি বারবার বলি ঐক্যবদ্ধ হন। রাজনৈতিক প্ল্যাটফর্মে ভিন্ন মত থাকুক। আজকে ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনে মেধা দিয়ে প্রতিযোগিতা করেন। কে কত ভালো মেধাবী, কে কত ভালো একাডেমিক পজিশনকে, মানে ঢাকা ইউনিভার্সিটির একাডেমিক পজিশনকে উন্নত করতে পারবে। ডাকসু যেন কোনো রাজনীতির হাতিয়ার না হয়, ডাকসু যেন আগামী নির্বাচনে মাসেলম্যান তৈরি না করে, ডাকসু যেন কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য রাজপথে রক্ত ঝরানোর কোনো বড় মিছিল তৈরি না করে, ডাকসু যেন মানুষের অধিকারে হয়, ছাত্রদের অধিকারে হয়। এটা হবে? হবে না। ডাকসুতে যারাই নির্বাচিত হবে কোনো না কোনো দলের হাতিয়ার যেন না হয়, এটা বন্ধ করেন। যে ছাত্ররা আমার ভিডিও দেখছেন একটু বোঝার চেষ্টা করেন, কাদের সময় আপনাদের বোনেরা নিরাপদ থাকবে? কারা এত বছর ধর্ষণ করেছে? কোন ছাত্র সংগঠন ধর্ষণের সেঞ্চুরি করেছে? কোন ছাত্রদের মধ্যে মাদক সেবী আছে, ধর্ষণের গল্প আছে, নষ্টামি আছে, বদমাশি আছে, চাঁদাবাজি আছে, কেন্দ্র দখলের ইতিহাস আছে, গণরুম বা গেস্ট রুম তৈরির প্রচলন কাদের মধ্যে আছে? খেয়াল করুন। কাদেরকে আপনারা শুধু মানে সাইবার বুলিং করেন। কিন্তু দেখেন এমন বহু ছাত্র সংগঠন আছে এদের মধ্যেও, যারা ক্যাম্পাসে আসলে আপনারা শান্তিতে ঘুমোতে পারবেন। চিন্তা করেন তারা কারা, একটু খেয়াল করেন। ইউনিভার্সিটিতে পড়েন, জ্ঞানটাকে খোলেন। আপনাদের জ্ঞান অনেক উপরে, বুঝি, অন্ধ থাকবেন না। মুসলমানদের ইতিহাসগুলো কেন বলি? মুসলমানরা তাদের পথ থেকে সরে গেছে, নির্দিষ্ট পথ এটা না। আজকে আমাদের ইতিহাস নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, অথচ আল্লাহ রাসূলের পর উমাইয়া শাসক থেকে ধারাবাহিক আমাদের ইতিহাসে লেখার কাজ হয়েছে, কিন্তু সেই ইতিহাসগুলো কালের গর্ভে হারিয়ে গেছে। আমরা সংরক্ষণ করতে পারিনি। আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছি, আমাদের আধুনিক অস্ত্র নেই। আমাদের কি আছে মুসলমানদের বলেন? আমরা যে অস্ত্রগুলো আমাদের আছে এগুলো সব ওদের থেকে কিনে আনছি, আমরা নিজেরা কিছু আবিষ্কার করতে পারছি না। কেন পারছি না? কারণ আমরা জ্ঞান থেকে সরে গেছি।
আবার আমাদের যারা একটু ভালো করে তাদেরকে টেনে আমরা নিচে নামায় দিচ্ছি। আমাদের কাছে এখন চেতনা সবচেয়ে বড় জিনিস। চেতনা বিক্রি করে আমরা এখন অনেক কিছু করব। চেতনা বিক্রি করে আমরা মহাশূন্যে চলে যাব, স্পেসে চলে যাব, এমনকি আল্লাহর দরবারে যখন হাজির হব মৃত্যুর পর হাসরের ময়দানে চেতনা দিয়ে আমরা জান্নাতে যাব। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।